গুড মর্নিং ছাত্রছাত্রী এবং পেরেন্টস। আমার এই নতুন চ্যানেলে আবার আমি একটা নতুন ক্লাস নিয়ে এলাম, ক্লাস 11-এর। তো এই ক্লাস 11-এর ক্লাসটা প্রথমে, এদের তো ক্লাস 11-এর কথা যখন বলবো তখন প্রথমেই যেটা বলতে হবে যে এদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। তোমাদের পরীক্ষাটা এখন হচ্ছে কিরকম তোমরা জানো তো সবাই। তোমাদের পরীক্ষা হচ্ছে সেমিস্টার সিস্টেম, 4টে সেমিস্টারে ভাগ হয়েছে। তো ক্লাস 11টাকে 2টো সেমিস্টারে ভাগ করা হয়েছে, যেখানে 3টে ইউনিট রয়েছে। ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 বায়োলজিক্যাল সায়েন্সে এইভাবে ভাগ করা হয়েছে 3টে ইউনিটকে। আবার একই রকম ভাবে ক্লাস 12-এ গেলে তোমাদের 3rd সেমিস্টার হবে আর 4th সেমিস্টার হবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারটা তোমরা স্কুলে পরীক্ষা দেবে, আর ক্লাস 12-এর যে সেমিস্টারটা রয়েছে 3rd আর 4th ওটা তোমাদেরকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো আজকে আমি ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 যে চ্যাপ্টারটা রয়েছে বায়োডাইভার্সিটি বা ডাইভার্সিটি অফ ওয়ার্ল্ড, ওখান থেকে একটু আলোচনা করছি। তো ওখানে প্রথমে যেটা রয়েছে বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য। তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের জানতে ইচ্ছে করে যে আমাদের এই বৈচিত্র্যময় যে জীবজগৎ, এই বৈচিত্র্যময় জীবজগতের মধ্যে অনেক জীব রয়েছে। জীব মানে কারা বলতো? জীব মানে কিন্তু শুধু প্রাণী নয়, জীব মানে উদ্ভিদ এবং প্রাণী উভয়। আমি এটা বারবার প্রত্যেক ক্লাসে বলার চেষ্টা করি বা বলি যে জীব জগৎ মানে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ আর প্রাণী আলাদা করে নয়। তো এই জীবজগতের যে বৈচিত্র্যময় জীবজগৎ, এই বৈচিত্র্যময় জীবজগতে প্রত্যেক প্রাণীর একটা নিজস্ব অবস্থান রয়েছে। বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অবস্থান করেছে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে উদ্ভিদের অবস্থান মেনলি পড়বো, যে উদ্ভিদের অনেক গোত্র তোমাদের এই এতে রয়েছে। গোত্র বলতে তোমরা জানো যে এই যে ব্রাহ্মণ পুজো পাঠ এগুলো হয়, তখন পুজো দিতে গেছো কোনোদিন মন্দিরে পুজো দিতে গেলে কি জিজ্ঞেস করে? গোত্র কি? ঠিক একই রকম ভাবে এখানে আমরা উদ্ভিদের গোত্র জানবো। যদিও এখানে পুজো হচ্ছে না, কিন্তু উদ্ভিদের গোত্র তো জানতেই হবে। বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন গোত্রের অন্তর্ভুক্ত। তো সেই উদ্ভিদগুলোকে কোন গোত্রে, যেমন কি ব্রাহ্মণ তাদের একটা গোত্র থাকে, যারা ক্ষত্রিয় তাদের একটা গোত্র থাকে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম গোত্র থাকে। তো বিভিন্ন উদ্ভিদের অ্যাক্টিভিটি, কার্যকারিতা সমস্ত কিছু অনুযায়ী তারাও কিন্তু ভিন্ন ভিন্ন গোত্রে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তারাও নিজেরা ভিন্ন ভিন্ন গোত্রে ভাগ করা হয়ে আছে। তো এই বৈচিত্র্যময় জীবজগতে যে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল হতে পারে, বা একটা বড় ভৌগোলিক অঞ্চল হতে পারে, বা একটা ছোট অঞ্চল হতে পারে, সেই অঞ্চলের জীবেদের মধ্যে একটা প্রজাতিগত বা বাহ্যিক বা অবস্থানগত বা জাতিজনীগত বা জিনগত অনেক রকমের বৈচিত্র্য দেখা যায়। এই কথাটাকে এক কথায় আমরা বলি জীব বৈচিত্র্য। সেটা একটা ছোট্ট অঞ্চলের মধ্যে হতে পারে, আবার একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যেও হতে পারে। এই জীব বৈচিত্র্যকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা হচ্ছে বিটা বৈচিত্র্য, একটা হচ্ছে গামা বৈচিত্র্য। তোমরা এর আগে ক্লাস 10 পর্যন্ত জীব বৈচিত্র্য ব্যাপারটা সম্পর্কে জেনে এসেছো, আবার জীব বৈচিত্র্যের হটস্পট জেনেছো, এগুলো মোটামুটি তোমরা জানো। তো যেটা জানো না, এই 3টে কিওয়ার্ড, যে আলফা, বিটা আর গামা। তো আলফা কি? আলফা হচ্ছে সব থেকে নিম্ন, মানে সব থেকে ক্ষুদ্রতম একক যেটা, সেটা হচ্ছে আলফা, অর্থাৎ সব থেকে ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চল বা একটা ছোট্ট অঞ্চলের প্রজাতি, যে যতগুলো প্রজাতি রয়েছে সেই প্রজাতিগুলোর সিস্টেমেটিক অবস্থান বা তাদের মধ্যে কি কি বৈচিত্র্য রয়েছে, তারা তাদের মধ্যে আন্তঃপ্রজাতিক সম্পর্কে কিভাবে তাদের সেই অঞ্চলে নিজেদেরকে সহাবস্থানের উপযোগী করে তুলেছে, এটা হচ্ছে আলফা, মানে যেটা সব থেকে ক্ষুদ্রতম। আর বিটা হচ্ছে কি? দুটো আলফা প্রজাতির সামঞ্জস্য, তাদের সাদৃশ্য এবং তাদের বৈসাদৃশ্য নিয়ে বিটা আলোচনা করছে। বিটা বৈচিত্র্য যেটা, সেটা অ্যাকচুয়ালি আলফা বৈচিত্র্যের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে। আর গামা বৈচিত্র্য যেটা, সেটা একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল। সেই বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে অনেক কিছু রয়েছে, অনেকগুলো অঞ্চল রয়েছে, এক বা একাধিক। সেই অঞ্চলগুলো এই বৃহৎ ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত। এটা হলো মোটামুটি ভাবে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এবারে যদি আমি আসি আরেকটা কথাতে, যেটা তোমাদের ওই চ্যাপ্টারেই রয়েছে, যে ট্যাক্সোনমি বা সিস্টেমেটিক্স।
তো ট্যাক্সোনমি কথাটা তোমরা ক্লাস 9-এ শুনেছো, সিস্টেমেটিক্স কথাটাও তোমরা জানো। তোমরা এর আগে যে ট্যাক্সোনমি পড়েছিলে সেখানে তার 3টে মূল উপাদান তোমরা জানতে। কি কি বলতো? শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসকরণ। এবার আমি এই 3টে কথাকে বাস্তব জীবনের সঙ্গে যদি ম্যাচ করি, তাহলে তুমি ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার পরিচিত কাউকে তুমি দেখলে, তুমি তাকে দেখার পরে কি করবে? তার নাম ধরে ডাকবে। তুমি যদি তাকে দেখতে না পাও, তুমি কিন্তু ততক্ষণ তার নাম ধরে ডাকতে পারছো না। দেখতে পেলে যে দূর থেকে ভাবছো যে সেই আসছে, যখন দেখতে পেলে যে না এই আসছে, এই আমার বন্ধু, তখন তুমি তাকে ডাকলে। ঠিক একই রকম ভাবে আমরা কি করব? এখানে প্রথমে শনাক্ত করব, মানে প্রথমে দেখব, দেখার পরে তারপরে তার একটা নাম দেব, তারপরে সে কোন শ্রেণীর অন্তর্গত সেটা বিচার করব। এখানে যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি প্রমাণ্য দলিলের সংরক্ষণ। যেমন আমাদের জায়গা, জমি, দলিল এগুলো কি করা হয়? এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, তাই এগুলোকে সংরক্ষণ করে রাখতে হয়। সেই একই রকম ভাবে এখানেও কিছু গুরুত্বপূর্ণ বৈচিত্র্য আছে যেগুলোকে আমাদের সংরক্ষণ করে রাখার একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো এখানে সংরক্ষণ বিভিন্ন রকম ভাবে হয়। সংরক্ষণ বলতে বিভিন্ন অভয়ারণ্য, জুলজিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, এই সমস্ত জায়গায় সংরক্ষণের কাজ চলছে। উদ্ভিদ নমুনা সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো হারবেরিয়াম। হারবেরিয়াম বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের একটু বলি। হারবেরিয়াম হচ্ছে একটা আন্তর্জাতিক সিট মিনস একটা আন্তর্জাতিক কাগজ, যার উপরে একটা উদ্ভিদ নমুনাকে সংরক্ষণ করে রাখা হয়। সেই কাগজটাকে বলা হয় হারবেরিয়াম সিট, এবং সংগৃহীত যে উদ্ভিদ নমুনা সেটাকে বলে হারবেরিয়াম। এই সংগৃহীত উদ্ভিদ নমুনাকে একটা নির্দিষ্ট উপায়ে প্রসেসিং এর মাধ্যমে হারবেরিয়ামে পরিণত করতে হয়। এই প্রসেসিংটা আমি কিন্তু পরে বিস্তারিতভাবে জানাবো। আমার ডেসক্রিপশন বক্সে যারা কমেন্টসে জানতে চাইবে তাদের জন্য এই হারবেরিয়াম কথাটা, যে হারবেরিয়ামটা কিভাবে করতে হয় তৈরি, সেটা আমি তখন জানাবো। এখন আমি ইন জেনারেল বলছি যে হারবেরিয়ামটাকে কি করা হয়, একটা ওই শীটের ওপরে, ওই আন্তর্জাতিক মানের কাগজের ওপরে, যার নির্দিষ্ট একটা দৈর্ঘ্য এবং নির্দিষ্ট একটা প্রস্থ থাকে, সেই আন্তর্জাতিক মানের কাগজে সেটাকে কি করতে হয়, লাগিয়ে রাখতে হয় সংরক্ষণের পরে। দিয়ে তারপরে যে সংগ্রহ করেছে তার নাম, এবং ওই উদ্ভিদটাকে বা ওই উদ্ভিদ নমুনাটাকে কোন ভৌগোলিক অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোন পরিবেশ থেকে সংগ্রহ করা হয়েছিল, কোন সময়ে সংরক্ষণ করা হয়েছিল, এবং উদ্ভিদটার গোত্র কি ছিল, উদ্ভিদটাতে তখন ফুল ছিল, ফল ছিল, পাতা ছিল, বা অন্য মূল ছিল, বা কি কি ছিল, কি কি ছিল না, এই সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়। সেটাকে আমরা বলছি কি হারবেরিয়াম বা সংগ্রহশালা। এটা হচ্ছে উদ্ভিদ সংরক্ষণের একটা নমুনা। তো প্রমাণ্য দলিলের সংরক্ষণ বলতে আমি অনেকটা কথায় চলে এলাম, এরপরে আবার ফিরে যাচ্ছি। তারপরে যেটা রয়েছে বায়োনমিক্যাল নোমেনক্লেচার, মানে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ, এই কথাটার মানেই হচ্ছে দুটো পদ। দুটো পদ মানে ধরো তোমরা সায়েন্টিফিক নেম কি, মানুষের সায়েন্টিফিক নেম কি, কে জানো বলো? নিশ্চয়ই জানো সবাই, হোমো সেপিয়েন্স। মানুষের সায়েন্টিফিক নেম হলো হোমো সেপিয়েন্স। এবার এই যে হোমো, এটা কি? এটা হচ্ছে গণ। আর সেপিয়েন্সটা কি? এটা হচ্ছে প্রজাতি। তাহলে যে গণ আর প্রজাতি দুটো পদের সমন্বয় যখন আমি একটা জীবকে একটা নামে ডাকছি, তখন সেটাকে আমি বলছি কি দ্বিপদ নামকরণ, মানে দুটো পদের সমন্বয়ে একটা জীবের সুন্দর নামকরণ। এই দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী আছে। নিয়মাবলীগুলো কি কি? প্রথম নিয়মাবলী হচ্ছে গণ এবং প্রজাতি এই দুটো থাকতে হবে। আর এগুলো লেখার সময় এগুলো অবশ্যই কি করতে হবে, প্রথম গণের প্রথম অক্ষরটা বড় হাতের হবে আর প্রজাতির প্রথম অক্ষরটা ছোট হাতের হবে। আর গণ এবং প্রজাতি দুটো লেখার সময় আন্ডারলাইন করতে হবে, গণের নিচেও আন্ডারলাইন করতে হবে আর প্রজাতির নিচেও আন্ডারলাইন করতে হবে। তারপরে যেটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বা দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য, অগ্রাধিকার আইন। এই অগ্রাধিকার আইন কথাটা কি? অগ্রাধিকার আইন হচ্ছে, ধরো এই যে হোমো সেপিয়েন্স বা ধানের বিজ্ঞানসম্মত নামে আসা যাক ওরাইজা স্যাটিভা। এই ওরাইজা স্যাটিভা, এই যে বিজ্ঞানসম্মত নামটা ধরো তিনজন বিজ্ঞানী একই সঙ্গে লিখে নিয়ে এসছে, বা অনেক পর্যালোচনা করে অনেক গবেষণা করে তারা তিনজন বিজ্ঞানী একই দিনে নিয়ে এসেছে, বা
পরপর পরপর নিয়ে এসেছে যে ধানের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটিভা। এবারে কোন বিজ্ঞানীর নামটা নেওয়া হবে, তখন 3 জনের নামটাই ঠিক, তখন হচ্ছে একটা রুল ফলো করা হয়, যেই রুল অনুযায়ী যে যেই সায়েন্টিস্ট সবার প্রথমে এটা জমা দিয়েছে তারই নাম অনুসারে এটাকে দেওয়া হবে এবং এই নামটা নেওয়া হবে। তখন সেই যে আইনটা, মানে যে আগে দিয়েছে তার নামকরণটা গ্র্যান্টেড হবে। তাহলে এই যে আগে দেওয়ার আইনটা, এটাকে বলা হচ্ছে অগ্রাধিকার আইন। এটা দ্বিপদ নামকরণের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আর অবশ্যই দ্বিপদ নামকরণটা ল্যাটিন হরফে লিখতে হবে। এছাড়াও তোমাদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস রয়েছে এবং কিছু কিংডম রয়েছে, কডাটা রয়েছে, অকডাটা রয়েছে। কডাটা মানে মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, তাদের শ্রেণী, এগুলো ইউনিট 1-এ আলোচ্য বিষয়। তো এই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে এবং আমার ডেসক্রিপশন বক্সে কমেন্টস করে জানাবে যে তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধে হচ্ছে। যদি আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা কমেন্টস করে জানাবে যে তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধে হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সলভ করার এবং সলভ করব। তোমরা আমাকে কমেন্টস করো। নমস্কার।